তো প্রেসিপিটেশন মেকানিজম, এটা প্রশ্ন ছিল যে এটা বুঝিয়ে দেওয়ার জন্য। তো শুরু করি তাহলে আমি। মেকানিজম অফ প্রেসিপিটেশন। ওকে। তো মেকানিজম মানে কার্য পদ্ধতি, অর্থাৎ কিভাবে ঘটনাটা ঘটে তার ব্যাখ্যা। তো সেটা বোঝার আগে আমাদেরকে প্রেসিপিটেশনটা একটু বুঝে নিতে হবে। প্রেসিপিটেশন বলতে আমরা কি বুঝি? এনিওয়ান? বৃষ্টিপাতটা প্রেসিপিটেশন। এইরকম অসংলগ্ন উত্তর দিলে তো হবে না, আরো স্পেসিফিক বলো। প্রেসিপিটেশনের বাংলা হচ্ছে অধঃক্ষেপণ। বায়ুমণ্ডলে জলকণাগুলো যখন বিভিন্ন অবস্থায় ভূপৃষ্ঠে বায়ুমণ্ডলের জলকণার কথা। আর কেউ? স্যার, জলীয় বাষ্পপূর্ণ বায়ু যখন উপরে উঠে ঘনীভূত হয় এবং ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা বা তুষারকণায় পরিণত হয় এবং সেগুলি যখন মাধ্যাকর্ষণ বলের প্রভাবে তুষারকণায় ভূপৃষ্ঠে নেমে আসে তখন সেটাকে অধঃক্ষেপণ বলে। আচ্ছা, ওকে, ঠিক আছে। অধঃক্ষেপণ মানে হচ্ছে মাধ্যাকর্ষণের টানে যা কিছু নিচের দিকে নামে। মাধ্যাকর্ষণের টানে যা কিছু নিচের দিকে নামে সেটাই হচ্ছে অধঃক্ষেপণ, প্রেসিপিটেশন। সেটা আমি সমুদ্রের জলে যখন কোনো কিছু পড়ে, বিভিন্ন ধরনের ধূলিকণা, সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে নিচে থিতিয়ে পড়ে, দ্যাট ইজ অলসো কল্ড প্রেসিপিটেশন। কিন্তু এখানে আমরা ক্লাইমেটোলজিতে প্রেসিপিটেশন বলতে যেটা বুঝবো সেটা হচ্ছে যে মাধ্যাকর্ষণের টানে ঊর্ধ্ব বায়ুমণ্ডল থেকে, অর্থাৎ তার মানে মেঘের মেঘ থেকে কঠিন বা তরল রূপে যখন আহ, অধঃক্ষিপ্ত হয় জলকণা বা তুষারকণা, তখন সেটাকে আমরা অধঃক্ষেপণ বলি। অর্থাৎ মেঘ থেকে জলকণা বা তুষারকণা রূপে যখন ভূপৃষ্ঠে পতন ঘটে, তখন কিন্তু আমরা সেটাকে অধঃক্ষেপণ বলি। ঠিক আছে? শুধু বৃষ্টিপাত নয় বা শুধু তুষারপাত নয়। তো এই যে প্রেসিপিটেশন, ওকে, তার যে প্রক্রিয়াটা সেটা কিন্তু খুব যে সহজ সেটা নয়। অর্থাৎ বৃষ্টি বিভিন্ন সময় বৃষ্টি হয়, বিভিন্ন পরিস্থিতিতে বৃষ্টি হয়, বিভিন্ন ঋতুতে বৃষ্টি হয়, বিভিন্ন মেঘ থেকে বৃষ্টি হয়। তো ওই জন্যে সব বৃষ্টিকে কিন্তু এক পদ্ধতি দিয়ে ব্যাখ্যা করা যায় না। তো আমি প্রথমেই ওই জন্য বলবো যে প্রেসিপিটেশন বা অধঃক্ষেপণ অনেক ফর্মে হয়, যেটাকে আমরা ফর্মস অফ প্রেসিপিটেশন বলে জানি। সেখানে আমরা দেখেছি যে বৃষ্টি রূপে যে প্রেসিপিটেশন বা অধঃক্ষেপণ গুলো হয় তার মধ্যে রেইন বা সহজ অর্থে বৃষ্টিপাত বলি যেটাকে আমরা, তারপরে হচ্ছে ড্রিজল, অর্থাৎ যেটাকে ইলশে গুড়ি বা গুড়ি গুড়ি বৃষ্টি বলে, অর্থাৎ যেখানে জলকণার আয়তন খুব ছোট হয়, জলকণার যে ব্যাস সেটা ছোট হয়, 0.2 থেকে 0.5 মিলিমিটার ব্যাসযুক্ত জলকণা যদি বেশি থাকে তাহলে সেটা খুব ধীরে ধীরে ভূপৃষ্ঠে পড়ে এবং খুব অল্প মাত্রায় বৃষ্টিপাত তৈরি করে, সেটাকে আমরা ড্রিজল বলি। এছাড়া জলকণা রূপে যে অধঃক্ষেপণ গুলো ঘটে সেগুলো সবই বৃষ্টিপাতের মধ্যে পড়ছে। তার মধ্যে আমরা আবার অরোগ্রাফিক বা শৈলাক্ষের বৃষ্টিপাত, পরিচলন বৃষ্টিপাত বা কনভেকটিভ রেইন, তারপরে সাইক্লোনিক যে রেইন, ঘূর্ণবাদ জনিত কারণে বৃষ্টি, সেখানে আবার নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের জন্য ফ্রন্টাল রেইন ফল আমরা বলে থাকি। আর ক্রান্তীয় ঘূর্ণবাদের জন্য যে বৃষ্টিপাত গুলো হয়, তো সেগুলোকে রেইনের মধ্যে ফেলছি, সেটা একটা ফর্ম। ড্রিজিল বললাম যখন বৃষ্টির কণার সাইজ খুব ছোট হয়। আর যেটা হয় সেটা হচ্ছে স্লিট। এটা বেসিক্যালি শীতল অঞ্চলে, সেটা উচ্চ পাহাড়ি অঞ্চলে হতে পারে বা নাতিশীতোষ্ণ অঞ্চলে হয়। সেটা কি হয়, আম, জল মেঘে যে ঘনীভবনটা ঘটে সেটা তুষারকণা রূপে ঘটে। সেটা যখন বায়ুমণ্ডলের ভেতর দিয়ে আসে তখন বায়ুমণ্ডলের নিচের দিকে টেম্পারেচারটা বেশি থাকার কারণে সেটা আবার গলে যায়, গিয়ে জলকণার রূপে আলটিমেটলি ভূপৃষ্ঠে পড়ে। হুম। এবং ভূপৃষ্ঠের যদি টেম্পারেচার আবার হিমাঙ্কের নিচে থাকে তাহলে সেটা আবার পড়ার পরে সঙ্গে সঙ্গে গলে যায়। এক্ষেত্রে আহ, যেটা হয় সেটা হচ্ছে যে তুষারকণাগুলো ছোট ছোট হয়। আবার এটা আমেরিকা আর ব্রিটিশ এই দুটো অংশে ওই স্লিটের ডেফিনেশনটা আলাদা। তো এছাড়া তুষারকণা রূপে যে পদক্ষেপণ গুলো হয়, অর্থাৎ আইস ক্রিস্টাল যেখানে পতিত হয় মেঘ থেকে, সেক্ষেত্রে আমরা স্নো, যেটাকে আমরা তুষারপাত বলে থাকি, অর্থাৎ খুব শীতল পরিবেশে, যেমন এখন আমাদের পাহাড়ি অঞ্চলগুলোতে হচ্ছে, আহ, ইউরোপে বা আমেরিকাতে এখন ব্যাপকভাবে তুষারপাত হয়। এখন ওখানে জলকণা রূপে বৃষ্টিপাত বা অধঃক্ষেপণের কোনো গল্প নেই, ওখানে যা হয় সবই তুষারপাত হয়। এক্ষেত্রে খুব শীতল মেঘ থেকে
সরাসরি ঘনীভবনটা তুষার কণাতে হয় এবং সেটা পতিত হয়, যেটাকে স্নো ফ্লেক্স বলে, অর্থাৎ তুষারের টুকরো পড়ে, সেগুলো খুব মানে বরফ যে জমে সেটা অনেকগুলো লেয়ারে জমে। হিমবাহ যদি তোরা পড়ে থাকিস সেখানে দেখবি যে প্রথমেই যে তুষার কণাগুলো জমে সেটা খুব তার ঘনত্ব খুব কম থাকে, মানে খুব পেজা তুলোর মতো টাইপের একটা ভাব, তারপরে প্রেসারে ধীরে ধীরে সেটা বরফ কণায় পরিণত হয়। তো তুষার বেসিক্যালি ওই ধরনের খুব কম ঘনত্বযুক্ত বরফ আর কি, যেটা পতিত হয়, তো সেটাকে তুষারপাত বলছি। এছাড়া যেটা আছে সেটা হচ্ছে শিলাবৃষ্টি, হেইল যেটাকে আমরা বলি, অর্থাৎ সেটা উষ্ণমণ্ডলে বা নাতিশীতোষ্ণ মণ্ডলে উভয় জায়গাতেই হয়। সাধারণত খুব গভীর যে মেঘগুলো হয়, ঝড়পুঞ্জ মেঘ বা কিউমুলোনিম্বাস মেঘ যেটাকে আমরা বলে থাকি, সেই মেঘ থেকে যে কি বলবো বরফ টুকরোগুলো পতিত হয় সেগুলোকে হেইল বলা হয়। তার পেছনে মেকানিজম আবার আছে, কারণ কিউমুলোনিম্বাস মেঘের মধ্যে আমরা জানি যে সাধারণত কিউমুলোনিম্বাস মেঘ কখন তৈরি হয়, যখন খুব কোনোটা জায়গাতে লো প্রেশারটা হঠাৎ করে ডেভেলপ করে, তখন চারিদিক থেকে বাতাস এসে দ্রুত উপরের দিকে উঠতে থাকে, যার ফলে মেঘটা অনেক গভীর হয়ে যায় এবং এই যে মেঘের ভূমি থেকে ওপর পর্যন্ত প্রায় 13-14 কিলোমিটার গভীরতা হয়, যার ফলে এই ঠিক আছে। হ্যাঁ, এবার ঠিক আছে, সুন্দর। ঠিক আছে। তো যেটা বলছিলাম, তো এই বাতাস দ্রুত বেগে উপরের দিকে ওঠে, যার ফলে যে ঘনীভবনটা হয় উপরের দিকে গিয়ে তুষার কণায় পরিণত হয়। কারণ হচ্ছে খুব এখানে টেম্পারেচার অনেক কমে যায়, অর্থাৎ 0 ডিগ্রি অনেক নিচে নেমে যায়, যার ফলে এখানে বরফ কণা রূপে জমা হয়, ঘনীভবনটা ঘটে। তারপরে এই বরফ কণাগুলো যখন নিচের দিকে নামে, নিচের দিকে মেঘের উষ্ণতা বেশি থাকে, জলকণায় পরিণত হয়। কিন্তু এই যে বাতাসটা উপরের দিকে দ্রুত বেগে উঠছে, সেই ধাক্কা এরা আবার উঠে যায়। এইভাবে ক্রমাগত গলন এবং ফ্রিজিং, অর্থাৎ গলছে আবার উপর দিকে উঠে আবার জমছে, এইভাবে পর্যায়ক্রমিক ভাবে এক একটা শিলা অনেকবার হয়, যার জন্য শিলাবৃষ্টিগুলো যখন পতিত হয় আলটিমেটলি, তখন আমরা যদি সেটাগুলো ভেঙে গেলে দেখি অনেকগুলো লেয়ার থাকে, রিং থাকে, স্বচ্ছ এবং অস্বচ্ছের পরপর লেয়ার থাকে। এইটা বিজ্ঞানীরা অনুমান করে যে এইভাবে ওঠানামার জন্য এটা হয়েছে। তো যাই হোক, তো আলটিমেটলি এইভাবে যখন পড়ে তখন বৃষ্টিবিন্দু নিচের মেঘ থেকে জলবিন্দু পড়ে, আর ওই উপর থেকে যে শিলাগুলো আসে সেগুলো ওই জলবিন্দুর সঙ্গে একসঙ্গে পতিত হয়, যেটাকে আমরা শিলাবৃষ্টি বলে থাকি। হেল, ওটা একটা। এছাড়া আরেকটা বিশেষ টাইপের শিলা অধঃক্ষেপণ, যেটাকে ফ্রিজিং রেন বলা হয়। ফ্রিজিং রেন বা জমা বৃষ্টিপাত। সাধারণত কি হয়, খুব ভূপৃষ্ঠ যদি খুব বেশি শীতল থাকে তুলনায় বায়ুমণ্ডলের উষ্ণতা যদি তুলনামূলকভাবে বেশি থাকে, সেক্ষেত্রে বায়ুমণ্ডল থেকে যখন অধঃক্ষেপণটা ঘটে, বায়ুমণ্ডলের ভেতর দিয়ে আসার সময় সেটা তরল রূপেই আসে, অর্থাৎ সুপার কুলড ওয়াটার হিসেবে আসে, খুব হিম শীতল জলকণা রূপে পতিত হয়, কিন্তু ভূপৃষ্ঠে পতনের সঙ্গে সঙ্গে জমে যায়। অর্থাৎ ভূপৃষ্ঠে যে কোনো সারফেস, সেটা রাস্তার কোনো লাইট পোস্ট হতে পারে, কোনো গাছের পাতা হতে পারে, পড়ার সঙ্গে সঙ্গে জমে যায়, যার ফলে একটা গাছের পাতা যদি এরকম থাকে, তাহলে সেখানে যখন পড়ে তখন সেখান থেকে পড়ার পরে জলবিন্দুগুলো যখন নিচের দিকে পড়বে পড়বে সেই অবস্থায় জমে যায়। এই জন্য এটাকে ফ্রিজিং রেইন বলা হয়। গুগলে সার্চ করলে এরকম অনেক ইমেজ পেয়ে যাবে ফ্রিজিং রেইনের, সেখান থেকে ব্যাপারটা ভালো বুঝতে পারবি। জলবিন্দুর উপর পড়ছে, কিন্তু যেহেতু যে সার্ফেসের উপর পড়ছে সেটা খুব শীতল, সঙ্গে সঙ্গে জমে যাচ্ছে, কিন্তু ওই পড়া এবং জমার মাঝখানে যে সময়টা পাচ্ছে, সেই সময় জলবিন্দুটা নিচে থেকে নামতে শুরু করে, ওই নাম থেকে গলে যায়। ঠিক যেমন ভাবে স্ট্যালাকটাইট তৈরি হয়, ঠিক আছে, স্ট্যালাকটাইট স্ট্যালাকমাইট যেটা তৈরি হয় উপর থেকে যেটা নামে, ওটা তো জলবিন্দুগুলো নামতে নামতেই বাষ্পীভূত হয়ে যায়, তখন ক্যালসিয়ামটা জমে যায়। তো ওই রকম একটা কি ব্যাপার। তো এইগুলো হচ্ছে অধঃক্ষেপণের ফর্ম। এই ফর্মগুলো আমাকে বলে দিচ্ছে যে বিভিন্ন মেঘে বিভিন্ন আবহাওয়া কন্ডিশনে অধঃক্ষেপণটা ঘটে থাকে, এবং কিভাবে অধঃক্ষেপণটা ঘটবে সেগুলো অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। কি কি? 1 নম্বর হচ্ছে ঘনীভবনের প্রক্রিয়া। আমরা জানি ঘনীভবনের অনেক ধরনের প্রক্রিয়া রয়েছে এবং বিভিন্ন উচ্চতায় ঘনীভবনটা ঘটে থাকে, এটা একটা। 2 নম্বর হচ্ছে কোন তাপমাত্রায় ঘনীভবন হচ্ছে সেটা, ওকে, কোন তাপমাত্রায় ঘনীভবনটা হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ। 3 নম্বর হচ্ছে বায়ুর আলোড়ন, অর্থাৎ বায়ুতে এই যে প্রবাহ, আপওয়ার্ড ডাউনওয়ার্ড হরাইজন্টাল মুভমেন্ট বায়ুর মধ্যে আছে কিনা সেটা
গুরুত্বপূর্ণ। 4 নম্বর হচ্ছে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুর উষ্ণতা। কারণ ওই যে বললাম তুষার রূপে আস্তে আস্তে যেহেতু ভূপৃষ্ঠ সংলগ্ন বাতাসের উষ্ণতা একটু বেশি থাকছে, গলে গিয়ে জল এসে পড়ছে। ঠিক আছে। 5 নম্বর ভূপৃষ্ঠের উষ্ণতা, অর্থাৎ ওই যে যেটা আমি ফ্রিজিং রেনের ক্ষেত্রে বললাম, ওটা তো হচ্ছে ভূপৃষ্ঠের উষ্ণতার জন্য। আর হচ্ছে লাস্ট যেটা এবং খুব গুরুত্বপূর্ণ, মেঘের প্রকৃতি, মেঘের উচ্চতা, মেঘের গভীরতা ইত্যাদি। অর্থাৎ ঘনীভবনের প্রক্রিয়া যেটা গুরুত্বপূর্ণ, মেঘের প্রকৃতি এটা 2 নম্বর পয়েন্ট করবে, আমি এখানে লাস্টে বললাম এটা 2 নম্বর পয়েন্ট করবি। তারপরে কোন তাপমাত্রায় ঘনীভবন হচ্ছে এটা 3 নম্বর পয়েন্ট করবি। ভূপৃষ্ঠের উষ্ণতা, ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুর উষ্ণতা, বায়ুর আবরণ, তারপরে পয়েন্টগুলো এটা হবে। অর্থাৎ এই এতগুলো বিষয় কিন্তু নিয়ন্ত্রণ করছে প্রেসিপিটেশন হবে না হবে না, আর হলে সেটা কি ফর্মে হবে। ঠিক আছে। সেজন্য প্রেসিপিটেশন ব্যাপারটা যতটা সহজে আমরা দেখতে পাই ততটা সহজে হয় না। তোরা নিশ্চয়ই মানে দেখে থাকবি যে অনেকদিন এরকম গেছে যে মেঘ হয়েছে বৃষ্টি হয়েছে, আবার অনেকদিন এরকমও গেছে আকাশে মেঘ, সকাল থেকে মেঘ দেখতে পাচ্ছি বৃষ্টি আর হচ্ছে না। এই সিচুয়েশন গুলোর মধ্যে দিয়ে আমরা সবাই কম বেশি গিয়েছি। আর এই ক্লাইমেটোলজি পেপারটা এতটাই ইন্টারেস্টিং, তার কারণ হচ্ছে এর প্রতিটি ঘটনা আমাদের সামনে ঘটে, আমরা অবজার্ভ করতে পারি, যার ফলে এটা সম্পর্কে ইন্টারেস্টটা খুব সহজেই তৈরি হয়। যাই হোক, তো আমি এতক্ষণ যে আলোচনাটা করলাম সেখানে আমি এটাই বোঝানোর চেষ্টা করলাম যে প্রেসিপিটেশন বা অধঃক্ষেপণ বিভিন্ন ফর্মে হয় এবং তার পেছনে কি কি সিচুয়েশন বা কি কি কন্ডিশন থাকে এবং কোন কন্ডিশনে কি ফর্ম তৈরি হতে পারে। তাহলে প্রেসিপিটেশন বা অধঃক্ষেপণের পূর্ব শর্ত কি বা পূর্ব প্রক্রিয়াটা কি, কে বলবে? প্রেসিপিটেশন বা অধঃক্ষেপণের পূর্ব প্রক্রিয়াটা কি? এতক্ষণের আলোচনা এটুকু তো বলা দরকার। স্যার ঘনীভবন। ইয়েস, কে বললো? সীতা। গুড, ঘনীভবন। অর্থাৎ ঘনীভবন বা কনডেনসেশন যদি না থাকে প্রেসিপিটেশনের প্রশ্নই আসবে না। তো প্রথমেই আমাদের ঘনীভবনটা দরকার, আর সেই ঘনীভবনটা কোন তাপমাত্রায় হচ্ছে এবং সেই ঘনীভবনের ফলে যে মেঘ তৈরি হচ্ছে সেই মেঘের প্রকৃতি, মেঘের গভীরতা, মেঘের উচ্চতা, মেঘের উষ্ণতা, এই সবগুলোই অধঃক্ষেপণের প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে। ওকে, আচ্ছা ঠিক আছে। এবার আমরা তাহলে চলে যাচ্ছি অধঃক্ষেপণের মেকানিজম, অর্থাৎ কেন বৃষ্টিপাত হয় তার পেছনে ব্যাখ্যাটা কি। যদি বললাম মেঘ হলে বৃষ্টি হয় না, কিভাবে বৃষ্টি হয় সেই নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা চলছে বিজ্ঞানীদের মধ্যে। তার মধ্যে দুটো, আরো অনেক মতবাদ আছে, তার মধ্যে দুটো খুব জনপ্রিয় মতবাদ। আমি দুটো এই অর্থে বলছি কারণ আমি বললাম না যে বিভিন্ন আবহাওয়াতে অধঃক্ষেপণ হয়ে থাকে, কোথাও তুষারকণা রূপে হচ্ছে, কোথাও জলবিন্দু রূপে হচ্ছে, উষ্ণমণ্ডলে বৃষ্টিপাত হচ্ছে, হিমমণ্ডলে বা নাতিশীতোষ্ণ মণ্ডলে শীতল পরিবেশে বৃষ্টিপাত হচ্ছে বা অধঃক্ষেপণ হচ্ছে। আবার কখনো দেখা যাচ্ছে যে স্ট্র্যাটাস টাইপ অফ মেঘ থেকে বৃষ্টিপাত হচ্ছে, অর্থাৎ যেটাকে স্তরপুঞ্জ মেঘ, স্তর মেঘ বলছি। আবার কখনো দেখছি যে প্রচন্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড়ের সঙ্গে বৃষ্টি হচ্ছে। তাহলে এই সবগুলো তো এক কারণে ঘটছে না, প্রত্যেকটা কারণ আলাদা। তো মোটামুটি যে দুটো মানে মতবাদ আছে, সেই দুটো মতবাদ কিন্তু দুটো আলাদা সিচুয়েশনের অধঃক্ষেপণকে ব্যাখ্যা করে। ঠিক আছে, এমন নয় যে দুটো একই জিনিসকে দুটো মতবাদ ব্যাখ্যা করছে। নরওয়ের যে বিজ্ঞানী টর বার্জেরন এবং ফিন্ডিসন 1933 সালে তাদের যে বৃষ্টিপাত সৃষ্টির মেকানিজমটা তারা যেটা তৈরি করেছিলেন সেটার নাম হচ্ছে আইস ক্রিস্টাল থিওরি। কারণ সেই তাদের মত অনুযায়ী বৃষ্টিপাত সৃষ্টির মূল যে কারণ সেটা হচ্ছে আইস ক্রিস্টাল ফর্মেশন বা আইস ক্রিস্টাল তৈরি, এবং তাদের এই মতবাদ দিয়ে কিন্তু ওই হিমমণ্ডলে বা নাতিশীতোষ্ণ মণ্ডলে যে অধঃক্ষেপণ গুলো হয় সেটার ব্যাখ্যা দেওয়া যায়, বা যে গভীর ঝড়পুঞ্জ মেঘ তৈরি হয় সেখান থেকে যে অধঃক্ষেপণটা হয় সেটার ব্যাখ্যা দেওয়া যায়। কিন্তু আমাদের এখানে অর্থাৎ ক্রান্তীয় অঞ্চলে বা নিরক্ষীয় অঞ্চলে যে ওই স্তর মেঘ থেকে বৃষ্টিপাত হয় সেটার ব্যাখ্যা কিন্তু এই তত্ত্বের সাহায্যে আমরা করতে পারবো না, তার জন্য আমাদেরকে আলাদা ব্যাখ্যা করতে হবে। আমরা জানি
যে মেঘের উষ্ণতা অনুযায়ী মেঘকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে উষ্ণ মেঘ, একটা হচ্ছে শীতল মেঘ। উষ্ণ মেঘ মানে যে মেঘের উষ্ণতা 0 ডিগ্রির উপরে থাকে, অর্থাৎ যেখানে ঘনীভবন 0 ডিগ্রির আগেই হয়ে যাচ্ছে। আমরা সাধারণত বলে থাকি কি যে তাপমাত্রা 0 ডিগ্রিতে পৌঁছলে ঘনীভবন শুরু হওয়ার কথা, তাই তো, যেটাকে আমরা ডিউ পয়েন্ট বলছি। কিন্তু বাস্তবে সবসময় সেটা হয় না। 0 ডিগ্রির অনেক আগে, অর্থাৎ বাতাসের তাপমাত্রা 4 ডিগ্রি 5 ডিগ্রি রয়েছে, তখনও ঘনীভবন শুরু হতে পারে। কেন? তার কারণ হচ্ছে যদি যথেষ্ট পরিমাণে ঘনীভবন কেন্দ্রাণু বা যেটাকে আমরা হাইগ্রোস্কোপিক নিউক্লি বলি, সেটা যদি অনেক বেশি থাকে, অর্থাৎ ধূলিকণা, লবণ কণা, এগুলো যদি বাতাসে কার্বন কণা বেশি থাকে, তাহলে কিন্তু অনেক আগেই ঘনীভবনটা হতে পারে। প্রচুর জলীয় বাষ্প যদি বাতাসে থাকে, সম্পৃক্ত অবস্থায় যদি বাতাস পৌঁছে যায়। তো যেখানে 0 ডিগ্রির বেশি তাপমাত্রা থাকে মেঘে, তাহলে সেই মেঘকে আমরা উষ্ণ মেঘ বলি। সেই উষ্ণ মেঘ থেকে যে বৃষ্টিপাতটা ঘটছে সেটা কিন্তু আবার নাতিশীতোষ্ণ মণ্ডলে যেখানে 0 ডিগ্রি অনেক নিচে ঘনীভবন হয়, তার সঙ্গে কিন্তু মিলবে না। ওটা শীতল মেঘ, এটা উষ্ণ মেঘ। ওকে। আবার আমাদের এখানে যখন হয়, কি বলবো, ঘূর্ণিঝড় বা বজ্র বিদ্যুৎ সহ ঝড়, যেটাকে আমরা কালবৈশাখী আমাদের স্থানীয় ভাষায় বলি, যেটাকে বেসিক্যালি ভূগোলের ভাষায় থান্ডার স্টর্ম আমরা বলতে পারি। তো সেখানে যে ঝড়পুঞ্জ মেঘ বা কিউমুলোনিম্বাস মেঘ তৈরি হয়, তার নিচের দিকটা উষ্ণ, উপরের দিকটা হিমশীতল, অর্থাৎ একই মেঘের ভূমি আর শীর্ষের মধ্যে ডিফারেন্স থাকে। তো বেসিক্যালি আইস ক্রিস্টাল থিওরি এই ধরনের ঝড়পুঞ্জ মেঘ থেকে যে অধঃক্ষেপণটা হয় সেটার ব্যাখ্যা দেয়। এবং যেহেতু এখানে বৃষ্টিপাতের মূল যে কি বলবো ব্যাখ্যা, তার পেছনে আইস ক্রিস্টাল বা তুষার কেলাস ফরমেশনের উপরে জোর দেওয়া হয়েছে, এবং তুষার কেলাস ফরমেশনের মাধ্যমে কিভাবে অধঃক্ষেপণটা হয় সেটা বলা হয়েছে। তাই এই থিওরির নাম আইস ক্রিস্টাল থিওরি। বোঝা গেল? শর্ট কোশ্চেন আসলেই পারে যে এটাকে আইস ক্রিস্টাল থিওরি কেন বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে কত সালে কারা প্রকাশ করে? এমসিকিউ এর কোশ্চেন, টর বার্জেরন এন্ড ভন ফিন্ডেসার, 1933, 1933। হিমশীতল উল্লম্ব মেঘ থেকে তুষার কেলাস সৃষ্টির মাধ্যমে যে অধঃক্ষেপণটা হয়, সেই অধঃক্ষেপণের ব্যাখ্যা এই তত্ত্বের মাধ্যমে আমরা পেয়ে থাকি। এখানে দুটো জিনিস গুরুত্বপূর্ণ। আইস ক্রিস্টাল থিওরি আমরা করছি, এখানে দুটো জিনিস গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আমরা যে কোনো মেঘ যদি দেখি, বিশেষ করে শীতল মেঘ, সেখানে আমরা জলবিন্দুও দেখতে পাই, সেখানে আমরা তুষারকণাও দেখতে পাই। অর্থাৎ জলবিন্দু এবং তুষারকণা একই সঙ্গে মেঘের মধ্যে অবস্থান করে। এক্ষেত্রে জলবিন্দুগুলোর তাপমাত্রা 0 ডিগ্রির নিচে থাকে, তাই এগুলোকে সুপার কুলড ওয়াটার ড্রপলেট। এটা শর্ট কোশ্চেন আসতে পারে, হোয়াট ইজ সুপার কুলড ওয়াটার ড্রপলেট। ঠিক আছে, অর্থাৎ হিমাঙ্কের অনেক নিচে যদি জলকণা থাকে মেঘের মধ্যে, তখন সেই ধরনের জলকণা যার তাপমাত্রা 0 ডিগ্রি অনেক নিচে থাকে, সেগুলোকে সুপার কুলড ওয়াটার ড্রপলেট বলা হয়। আর 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে স্যাচুরেশন ভ্যাপার প্রেসার ওভার ওয়াটার সারফেস ইজ হায়ার দেন দ্য আইস ক্রিস্টাল সারফেস। এবার প্রশ্ন আসতে পারে স্যাচুরেশন ভ্যাপার প্রেসারটা কি, বা ভ্যাপার প্রেসারটা কি? বাতাসের আর্দ্রতা যখন আমরা আলোচনা করেছি, সেখানে জানি এটা আলোচনা করেছিলাম কিনা, বাষ্প চাপ বলে একটা বিষয় আছে। অর্থাৎ বাতাসের চাপ তো আমরা জানি, কিন্তু বাতাসে যে জলীয় বাষ্প থাকে সেটা আমরা জানি শুষ্ক বাতাসের দিকে হালকা, কিন্তু তারও তো একটা কি বলবো প্রেসার রয়েছে। এবং যেহেতু গ্যাসীয়, মানে বাষ্প মানে গ্যাসীয় দশায় আছে, তো সেটা যে তাদের যে বিভিন্ন সারফেসে যে ধাক্কাটা দেয় সেটা হচ্ছে বাষ্পচাপ, সেটা নির্ভর করে জলীয় বাষ্পের পরিমাণের উপরে। আর এই জলীয় বাষ্প যদি জল বিন্দুতে ঘনীভূত হয়, আর সেই জলীয় বাষ্প যদি তুষার বিন্দুতে ঘনীভূত হয়, তথা তুষার কণার রূপে ঘনীভূত হয়, তাহলে তুষার কণা থেকে তুষার কণা মানে সেটা জলীয় বাষ্পের কঠিন রূপ, আর জলকণা মানে হচ্ছে জলীয় বাষ্পের তরল রূপ। এবার এই দুটোর মধ্যে যে বাষ্প চাপ, ভ্যাপার প্রেসার, এবং এই দুটোই তো সম্পৃক্ত অবস্থায় রয়েছে, ওই জন্য স্যাচুরেশন কথা ইউজ করা হয়েছে। তো সম্পৃক্ত বাষ্প চাপ জলকণার উপরে বেশি থাকে, তুষার কণার উপরে কম থাকে। ওই যে টেম্পারেচারে ঘনীভবনটা হচ্ছে, ওই 4 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে এদিকে যদি আমরা মাইনাসের দিকে যাই, তাহলে ওই সময়টাতে ওই তাপমাত্রায় যে বাষ্পচাপের গল্পটা বলা হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে স্যাচুরেশন ভ্যাপার প্রেসার জলকণার উপরে বেশি থাকে, তুষার কণার উপরে ক্রমশ কমতে থাকে, এবং -10 ডিগ্রি সেন্টিগ্রেডের
যদি পৌঁছায় তুষারকণা, তাহলে সব থেকে কম হয়ে যায় ভ্যাপার প্রেশার। ওই রকম সিচুয়েশনে স্যাচুরেশন ভ্যাপার প্রেশার বেশি হওয়া আর কম হওয়ার ডিফারেন্স, মানে কম হওয়ার পেছনে কারণ, মানে ফলাফলটা কি? স্যাচুরেশন ভ্যাপার প্রেশার যদি বেশি হয় তাহলে সেখান থেকে বাষ্পীভবন ঘটে, পুনরায় বাষ্পীভবন ঘটে। ঠিক এটার ব্যাখ্যাটা এরকম ভাবে দেওয়া যায়, আমরা যখন দুটো পাত্রে জল রাখি, একটা পাত্রে জল বেশি থাকে, একটা পাত্রে কম থাকে, যদি আমরা যোগ করে দিই তাহলে এই পাত্র থেকে জল এই পাত্রে চলে যায় না? ঠিক সেম ব্যাপারটা ঘটে, অর্থাৎ বায়ুমণ্ডলের মধ্যে তুষার কণাও রয়েছে, জলকণাও রয়েছে। এইবার টেম্পারেচার -10 ডিগ্রি বা 0 ডিগ্রির নিচে আছে। আমি বলেছি যে 0 ডিগ্রির নিচে যখন তাপমাত্রা থাকে তখন জলবিন্দুর উপরে বাষ্পীয় চাপ বেশি থাকে, তুষারকণায় বাষ্পীয় চাপ কম থাকে। তখন কি হবে? এই জলবিন্দু বাষ্পীভূত হতে শুরু করবে, আর সেই বাষ্প গিয়ে কোথায় জমবে? তুষারকণার গায়ে। এইভাবে তুষারকণাগুলো আয়তনে বাড়ে। এই দুটো বিষয়কে কেন্দ্র করে এই তত্ত্বটা আলোচনা করা হয়েছে। এটুকু বোঝা গেল কিনা বল? প্রথমে কি বললাম? অর্থাৎ এই থিওরির আলোচনায় প্রথমেই দুটো বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে মেঘের মধ্যে জলকণা এবং তুষারকণা পাশাপাশি অবস্থান করে, কারণ আমি প্রথমেই বলেছি যে ঝড়পুঞ্জ মেঘ থেকে যে বৃষ্টিপাত, যে অধঃক্ষেপণটা হয়, সেইটার ব্যাখ্যাই কিন্তু এই তত্ত্ব থেকে আমরা পাই। তার জন্য দুটো বিষয় আমরা এখানে ধরে নিচ্ছি কেন এটা সত্যি, সেটা হচ্ছে মেঘের মধ্যে একই সঙ্গে তুষারকণা এবং জলকণা অবস্থান করে, আর 2 নম্বর হচ্ছে জলকণার উপরে সম্পৃক্ত বাষ্পচাপ, যেটাকে স্যাচুরেশন ভ্যাপার প্রেশার বলছি, সেটা বেশি থাকে, তুষারকণাতে কম থাকে। ঠিক আছে, এই দুটো বিষয়ের উপরে ভিত্তি করে আমরা এই তত্ত্বের মাধ্যমে অধঃক্ষেপণের ব্যাখ্যা দিতে পারি। এখানে আরেকটা জিনিস বলা দরকার, সেটা হচ্ছে যে বাতাসের মধ্যে যে আলোড়ন, সেটাও কিন্তু থাকতে হবে। অর্থাৎ এই যে একটু আগে আমি যে ছবি রেখেছিলাম ঝড়পুঞ্জ মেঘে, যে একদিকে বাতাস দ্রুত উপরের দিকে উঠছে আর আরেকদিক থেকে ঠান্ডা বাতাস নিচের দিকে নামছে, এইভাবে বাতাসের মধ্যে একটা পরিচলন প্রক্রিয়া মেঘের মধ্যেই তৈরি হয়, সেই আলোড়নটাও কিন্তু খুব জরুরি। ঠিক আছে, আরেকটা হচ্ছে যে মেঘের শীর্ষ দেশের যে তাপমাত্রা, সেটা অনেক কম হয়ে যাবে, সেটাও কিন্তু জরুরি। না হলে কিন্তু বৃষ্টিপাত বা অধঃক্ষেপণ হওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। ওই জন্য মেঘের গভীরতা যদি অনেক সময় কম থাকে, তাহলে কিন্তু সেখানে, আর বাতাসে যদি যথেষ্ট আলোড়ন না থাকে, তাহলে কিন্তু সবসময় অধঃক্ষেপণ হয় না। ঠিক আছে, আচ্ছা, এখানে যেটা বলা হচ্ছে যে ঊর্ধ্বগামী বাতাস, অর্থাৎ আর্দ্রতাযুক্ত ঊর্ধ্বগামী বাতাস একটা জায়গায় গিয়ে সম্পৃক্ত হচ্ছে এবং তার মধ্যে ঘনীভবন শুরু হচ্ছে, এবং সেই ঘনীভবনটা প্রথমে জলকণাতেই রূপান্তরিত হয়। কারণ শুরুর দিকে যে ঘনীভবনটা ঘটে সেটা খুব বেশি 0 ডিগ্রির নিচে, অনেক নিচে গিয়ে যে ঘনীভবনটা হয় সেটা নয়, যার জন্য প্রথমে জলকণা রূপে ঘনীভবনটা শুরু হয়, এবং সেক্ষেত্রে ঘনীভবন কেন্দ্রাণু বা হাইড্রোস্কোপিক নিউক্লিয়াস থাকে এবং তাকে আশ্রয় করে জলবিন্দুতে পরিণত হয় জলীয় বাষ্প। এটা হচ্ছে প্রথমে। তারপরে যেটা হয়, বাতাস যদি আরো উপরের দিকে উঠতে থাকে, তাহলে বাতাসের তাপমাত্রা ক্রমশ কমতে থাকে, অর্থাৎ 0 ডিগ্রির নিচে নামতে শুরু করে। যখনই 0 ডিগ্রি নিচে নামতে শুরু করে, তখন জলীয় বাষ্প সরাসরি বরফ কণাতে রূপান্তরিত হয়, অর্থাৎ জলবিন্দু নয়, জলীয় বাষ্প সরাসরি বরফ বিন্দুতে পরিণত হয়। কিন্তু এখানে একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে যথেষ্ট পরিমাণে বরফ কণা তৈরির জন্য ফ্রিজিং নিউক্লি, যেটাকে বলছি আমি, সেটা থাকতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে ফ্রিজিং নিউক্লি ব্যাপারটা কি? আমি যেমন বললাম যে জলবিন্দু তৈরি হওয়ার জন্য ঘনীভবন কেন্দ্রাণু দরকার হয়, অর্থাৎ লবণ কণা, কার্বন কণা বা অন্য জলবিন্দু যেগুলো অলরেডি ভাসছে বাতাসে মেঘের মধ্যে, সেগুলোকে আশ্রয় করে বাষ্পীভবন, জলীয় বাষ্প ঘনীভূত হয়। ঘনীভবনে আমি যখন আলোচনা করেছিলাম বারবার বলেছিলাম যে ঘনীভবনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ শর্তই কিন্তু কঠিন কণার উপস্থিতি, যেটাকে আশ্রয় করে ঘনীভবনটা হবে, না হলে কিন্তু জলীয় বাষ্প ঘনীভূত হতে পারে না। তো সেই কঠিন কণা গুলোকেই বলা হয় ঘনীভবন কেন্দ্রাণু। ঠিক একই রকম ভাবে তুষারকণা তৈরি হতে গেলে কিন্তু আমার কঠিনীভবন কেন্দ্রাণু, যেটাকে ফ্রিজিং নিউক্লি বলা হয়, সেটা দরকার হয়। সেটা কি? এই যে কার্বন কণা বা বালুকার কণা বা বরফ কণা যদি এক্সিস্টিং থাকে, সেগুলোকে আশ্রয় করে খুব দ্রুত সরাসরি জলীয় বাষ্প থেকে বরফ কণাতে ঘনীভবন শুরু হতে পারে। তো বাতাসের তাপমাত্রা যখন 0 ডিগ্রির নিচে নামতে শুরু করে, বাতাস তখন উপরের দিকে উঠছে, তখন এই ব্যাপারটা ঘটে, অর্থাৎ ঘনীভবনটা সরাসরি বরফ কণাতে গিয়ে হয়। কিন্তু সেখানে অবশ্যই ফ্রিজিং নিউক্লি থাকতে হবে, এবং সেক্ষেত্রে
বিভিন্ন ধরনের বাতাসে ভাসমান ধূলিকণাগুলো এই কাজটা করে থাকে। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে কেওলিনাইট। কেওলিনাইট হচ্ছে একটা বালির কণা, যেটা খুব সূক্ষ্ম হয়, বাতাসে ভাসমান থাকতে পারে, অর্থাৎ এই যে বাতাসটা উপর দিক করে তার মধ্যে থাকে এবং সেটাকে আশ্রয় করে খুব সহজেই কিন্তু ঘনীভবন কঠিন কণা রূপে ঘনীভবনটা হয়। বলা হচ্ছে যে এই কেওলিনাইট মোটামুটি 9 ডিগ্রি -9 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে ঘনীভবন কঠিনী মানে তুষারকণা সৃষ্টি করতে সাহায্য করে। যত সময় এগিয়ে যায় তখন ও -4 ডিগ্রি সেন্টিগ্রেডেও তুষারকণা তৈরি করে দেয়। বোঝা গেল? এইবার প্রশ্ন হচ্ছে যে যদি এই মানে ফ্রিজিং নিউক্লিয়াস যথেষ্ট পরিমাণে না থাকে তাহলে কি হবে? তাহলে কিন্তু তুষারকণা তৈরি হবে না। কি হবে তাহলে? জলকণা রূপেই থেকে যাবে মেঘের মধ্যে, এবং বাতাস যত উপরের দিকে উঠবে তত টেম্পারেচার কমবে। -30 ডিগ্রি -35 ডিগ্রি পর্যন্ত আমরা দেখতে পাই যে মেঘের মধ্যে জলকণা রয়েছে, সেটা তুষারকণাতে রূপান্তরিত হয়নি। এই যে অতি শীতল জলবিন্দু, যেটা শুধুমাত্র ফ্রিজিং নিউক্লিয়াস না থাকার জন্য জল রূপে অবস্থান করছে, জলবিন্দু রূপে অবস্থান করছে, তাদেরকে বলা হয় সুপার কুলড ওয়াটার ড্রপলেট। এবার এই সুপার কুলড ওয়াটার ড্রপলেটস যদি একটা বা দুটোও তুষারকণা আশেপাশে পেয়ে যায়, সঙ্গে সঙ্গে সেখান থেকে বাষ্পীভবন হয়ে যাবে এবং ওই ফ্রিজিং নিউক্লিয়াসকে কেন্দ্র করে তুষারকণা তৈরি হবে এবং সেটা ক্রমশ বাড়তে থাকবে। এবং এটা একটা প্রক্রিয়া যেটাকে বলা হয় তুষারকণা বাড়ে জলকণার ত্যাগের মাধ্যমে, অর্থাৎ জলকণা ক্রমশ নিজেকে ছোট করে, অর্থাৎ বাষ্পীভবন ঘটে যাচ্ছে জলকণা থেকে এবং সেটা গিয়ে তুষারকণাতে রূপান্তরিত এবং তুষারকণা বেড়ে যাচ্ছে। এইভাবে মেঘের উপরের দিকে একটা সময় পরে জলকণা থাকে না, সবই প্রায় তুষারকণাতে পূর্ণ হয়ে যায়। ঠিক আছে, এখানে একটা ইনফরমেশন আমি দিই, সেটা হচ্ছে যে যে ঘনীভবন যদি 0 ডিগ্রির নিচে অর্থাৎ হিমাঙ্কের নিচে হয়, যেমন -30 ডিগ্রি বা -40 ডিগ্রির মধ্যে, তখন বললাম যে বরফ কণা রূপে ঘনীভবন ঘটছে। কিন্তু পর্যবেক্ষণ অর্থাৎ বিভিন্ন মেঘের মধ্যে যে অবজারভেশন গুলো দেখা গেছে, সেখানে দেখা গেছে যে যদি -10 ডিগ্রিতে ঘনীভবনটা ঘটে, সেক্ষেত্রে খুব সামান্যই তুষারকণা তৈরি হয়, কারণ ফ্রিজিং নিউক্লিয়াস যথেষ্ট পরিমাণে অ্যাভেলেবল থাকে না, বা ফ্রিজিং নিউক্লিয়াস হওয়ার জন্য যে কেওলিনাইট সেটা যদি না থাকে, তাহলে -10 ডিগ্রির আশপাশে যখন ঘনীভবন ঘটে তখন কিন্তু 10 লক্ষ জলবিন্দুর মধ্যে একটা তুষারকণা থাকতে পারে। এমনকি যদি যথেষ্ট পরিমাণে ফ্রিজিং নিউক্লিয়াস না থাকে, -30 ডিগ্রি সেন্টিগ্রেডেও দেখা গেছে যে হাজারে একটা তুষারকণা তৈরি হয়। ওই জন্য মেঘ হলো আর সঙ্গে সঙ্গে বৃষ্টি নামলো, এই ব্যাপারটা ঘটে না, একটা সময়ের পরে গিয়ে বৃষ্টিপাতটা শুরু হয়। এই প্রক্রিয়াগুলো তখন মেঘের মধ্যে চলতে থাকে, অর্থাৎ ক্রমশ তুষারকণার পরিমাণ বাড়তে থাকে এবং তুষারকণা যখন সাইজে বড় হয়ে যায় তখন তারা নিচের দিকে নামতে থাকে, বাতাসে আলোড়ন তৈরি হয়, তুষারকণাগুলো ধাক্কায় ভেঙে যায়, গিয়ে আরো অসংখ্য তুষারকণা তৈরি হয়, সেগুলো আবার সাইজে বাড়তে থাকে। এইভাবে যখন মেঘের উপরের দিকটা তুষারকণাতে পূর্ণ হয়ে যায়, ভারী হয়ে যায়, তখন তারা নিচের দিকে নামতে থাকে এবং যদি সেটা হিম শীতল জলবায়ুতে হয় তাহলে তুষারপাত রূপে হয়, যদি আমাদের উষ্ণ জলবায়ুতে হয় তাহলে সেটা ওই শিলাবৃষ্টি রূপে করতে হয়। ওকে, আর কিছু এখানে বলার নেই। এবার আমি একটা ছবি এঁকে ব্যাপারটা একটু বুঝিয়ে দিই। এটা একটা গ্রাফ, এটা আইসক্রিস্টাল থিওরিতে আসলে তোরা দিবি। সেটা হচ্ছে এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এদিকে ক্রমশ 10 20 30 -10 -20 -30 টেম্পারেচার এদিকে, আর এদিকে হচ্ছে তোর স্যাচুরেশন ভ্যাপার প্রেশার। ঠিক আছে, এবার দেখা যাচ্ছে যে জলকণার উপরে স্যাচুরেশন ভ্যাপার প্রেশার ইরেসপেক্টিভ অফ টেম্পারেচার একই থাকে, অর্থাৎ 0 ডিগ্রিতে যে জলবিন্দু তারও যা ভ্যাপার প্রেশার, -20 ডিগ্রিতে যদি জলবিন্দু থাকে তারও ভ্যাপার প্রেশার একই থাকে। কিন্তু তুষার কণা যেটা আছে সেটার ভ্যাপার প্রেশার দ্রুত কমতে থাকে এবং দেখা যাচ্ছে -10 ডিগ্রিতে সব থেকে কম থাকে, যার ফলে কি হচ্ছে, জলকণা থেকে তুষার কণাতে বাষ্পীভবন ঘটছে এবং ঘনীভবন প্রক্রিয়া চলছে এবং এই তুষারকণা ক্রমশ বাড়তে থাকবে। আইস ক্রিস্টাল থিওরি এটা একটা গুরুত্বপূর্ণ মেকানিজম। আচ্ছা, এই ছবিটা দিতে হবে। আরেকটা ছবি আমি আঁকছি, সেটা হচ্ছে যে ঝড়পুঞ্জ মেঘের কথা বললাম, অর্থাৎ কিউমুলোনিম্বাস ক্লাউডের কথা যে বললাম, সেখানে যেটা হয় সেটা হচ্ছে এই যে ছবিটা আমি আঁকছি, এই ছবিটা ওদেরই তৈরি এবং যেহেতু ওদের দেশে সীমান্ত জনিত বৃষ্টিপাতটাই বেশি হয়, সেই জন্য সীমান্ত দিয়ে ব্যাখ্যাটা করা হচ্ছে। আচ্ছা,
এদিকে কোল্ড এয়ার, এদিকে ওয়ার্ম এয়ার। যাই হোক, এবার নিচের দিকে টেম্পারেচার মোটামুটি এটা ধরলাম 5 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে -10 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এইবার এখানে ড্রিজল অর্থাৎ উষ্ণ বাতাসের দিকে ড্রিজল, এখানে ড্রিজল আর বৃষ্টি একই সঙ্গে হবে। আচ্ছা, এখানে কিছু জলকণা কিছু তুষারকণা থাকবে, এখানে মেল্টিং, এটা হচ্ছে আইস ওয়াটার, অর্থাৎ জলকণা তুষারকণা একসঙ্গে থাকবে। এখানে হচ্ছে আইস নিডল, অর্থাৎ কঠিন তুষারকণা, আর এখানে হচ্ছে পেজা তুলোর মতো তুষারকণা, আইস। ওকে, ছবিটা বোঝা যাচ্ছে? এটা যদি এটা ফ্রন্ট হয়, এটা উষ্ণ বাতাস শীতল বাতাসের মিলন হয়েছে, তাহলে টেম্পারেচারটা উষ্ণ বাতাসের একটু উপরের দিকে মানে সমস্যা রেখার একটু উপরের দিকে থাকবে, আর শীতল বাতাসে আরো ভূপৃষ্ঠের কাছাকাছি থাকবে, তার জন্য এইভাবে আঁকা হয়েছে। এবার নিচের দিকে কি হচ্ছে, 0 ডিগ্রির নিচে তুষারকণা গলে যাবে, যার জন্য এখানে মেল্টিং কথাটা লিখেছি। এটা 0 ডিগ্রি সমস্যা রেখা, মেঘের গভীরতা অনুযায়ী আমি সমস্যা রেখা রেখেছি। এখানে ড্রিজল বা ইলশে গুঁড়ি বৃষ্টি, এখানে হচ্ছে ড্রিজলের সঙ্গে বড় জলকণাও থাকছে। তার উপরে একটা 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রির মধ্যে জলকণা তুষারকণা, যত এখান থেকে যে তুষারকণাগুলো নেমে আসছে পুরোপুরি গলছে না, সাইডে ছোট, সেগুলো এখানে দেখা যাচ্ছে। আর 0 ডিগ্রি থেকে -10 ডিগ্রির মধ্যে আমরা সাধারণত স্নো যেটাকে বলছি, তুষার, অর্থাৎ খুব কম ঘনত্ব যুক্ত পেজা তুলোর মতো যে তুষার, সেগুলো দেখতে পাই। তার সঙ্গে সুপার কোল্ড ওয়াটার ড্রপলেট থাকে। আর -10 ডিগ্রির থেকেও যদি কম তাপমাত্রা থাকে, সেখানে আইস নিডল তৈরি হয়, অর্থাৎ সরু সরু তুষারের টুকরো তৈরি হয়, যেটা যার ঘনত্ব বেশি থাকে, সেগুলো তৈরি হয়ে যায়। অর্থাৎ এখানে কোনো ওয়াটার ড্রপলেটস থাকে না, পুরোটাই আইস দিয়ে তৈরি হয়। এইটা হচ্ছে মেঘের ভার্টিক্যাল স্ট্রাকচার। এবার বাতাসের আলোড়নটা হয়, আমি একটু দেখিয়ে দিই। বাতাস এইভাবে উপরের দিকে ওঠে, আবার এদিক থেকে এইভাবে নামতে থাকে, নামতে থেকে আবার ধাক্কা দিয়ে উপরের দিকে ওঠে, এটা চলতে থাকে। যার ফলে যে একটা দুটো তুষারকণা তৈরি হচ্ছিল, সেগুলো ভেঙে যায়, অসংখ্য তুষারকণা সংখ্যা বাড়ে, সেগুলো আবার ফ্রিজিং নিউক্লিয়ার কাজ করে, আবার জমে যায়, এইভাবে ক্রমাগত তুষারকণার পরিমাণ বাড়তে থাকে। তার সঙ্গে এই প্রক্রিয়াটাও চলে, যার ফলে জলবিন্দু উপরের দিকে একেবারেই থাকে না, সবটাই তুষারকণা হয়ে যায়। তারপরে তুষারকণা যখন বাতাসের এই ঊর্ধ্বমুখী বাতাসও যখন তুষারকণাকে আর ধরে রাখতে পারে না, তখন সেগুলো নামতে শুরু করে। ওকে, দিস ইজ দ্য ice crystal theory explaining the precipitation from a cumulonimbus cloud. বলো, আর এবার তোমাদের কোনো জিজ্ঞাসা থাকবে বলো। হ্যাঁ স্যার, আছি। বোঝা গেল কি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে এখান থেকে অনেকগুলো, যেটা যেটা আঁকিয়ে বুঝালেন, ছবিটা পাওয়া যাবে না? হ্যাঁ, আমি যে ভিডিওটা দেবো সেই ভিডিওতে ছবিগুলো অ্যাটাচ করে দেবো, ঠিক আছে? এই ক্লাসের ভিডিওটা তো দিয়ে দেবো, সেটাতে থাকবে, সেখান থেকে এঁকে নিবি। আচ্ছা, নেক্সট যে থিওরি, তো প্রথমে যে বলছিলাম যে বিভিন্ন মেঘ থেকে অধঃক্ষেপণ হয়, তো এটা একটা গেল শীতল ঝড়পুঞ্জ মেঘের থেকে কিভাবে অধঃক্ষেপণ ঘটে। কিন্তু এই যে আমাদের উষ্ণমণ্ডলে, এখানে তো স্তর মেঘ থেকেও বৃষ্টি হয় এবং ইলশেগুড়ি বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, মেঘের গভীরতা খুব বেশি হচ্ছে না, তাও বৃষ্টি হচ্ছে, ভালো বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। তাহলে এর ব্যাখ্যাটা কি আইস ক্রিস্টাল দিতে পারবে? পারবে না। তার ব্যাখ্যা দেওয়ার জন্য আরো একজন অস্ট্রেলিয়ান আবহবিদ ইজি বোভেন, তিনি উষ্ণ মেঘ থেকে, অর্থাৎ যে মেঘের তাপমাত্রা 0 ডিগ্রির উপরে থাকে কিন্তু সেখান থেকে বৃষ্টিপাত হচ্ছে, সেই মেঘ থেকে যে বৃষ্টিপাত হয়, সেটাকে উনি ব্যাখ্যা করেছিলেন। এবং তার এই যে ব্যাখ্যা, সেখানে তিনি মূল যে ব্যাপারটা লিখেছিলেন সেটা হচ্ছে কলিশন। কলিশন মানে হচ্ছে সংঘর্ষ, আর হচ্ছে কোয়ালিসেন্স মানে হচ্ছে একতাবদ্ধ হওয়া। ওকে, এই দুটো প্রক্রিয়া দ্বারা তিনি জলবিন্দুর বড় হওয়াটা ব্যাখ্যা করেছেন, জলবিন্দুর সংখ্যা বৃদ্ধিটাকে ব্যাখ্যা করেছেন, এবং যেখান থেকে বৃষ্টিপাত হয় বলে উনি মনে করেন। ঠিক আছে, এইবার প্রশ্ন হচ্ছে যে কলিশন বা সংঘর্ষ হওয়ার জন্য কি দরকার? টার্বুলেন্স মানে হচ্ছে আলোড়ন, অর্থাৎ বাতাসে যথেষ্ট পরিমাণে আলোড়ন থাকা দরকার। তারই তত্ত্বে কতগুলো কন্ডিশন জুড়ে দেওয়া হয়েছে। আমি প্রথমেই বলেছি যে মেঘ হলেই কিন্তু বৃষ্টি হয় না, কন্ডিশন গুলো ফুলফিল করলে তবেই বৃষ্টিপাত হয়। তাহলে টার্বুলেন্স থাকতে হবে, বাতাসে যথেষ্ট পরিমাণে
বাতাসের মুভমেন্ট থাকবে, ওঠা ওপর নিচে বাতাসের মুভমেন্ট থাকবে, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে জলকণা যেটা তৈরি হচ্ছে, অর্থাৎ ঘনীভবন মানেই তো জলকণা তৈরি হওয়া, কি তাই তো? ঘনীভবন হলে তো মেঘ হবে না, মেঘ মানে তো অসংখ্য লক্ষ কোটি জলকণার সমষ্টি। তো সেই জলকণার সাইজ সেটা গুরুত্বপূর্ণ। জলকণার আকার বলা হচ্ছে যে জলকণার আকার যদি 2 মিলিমিটার মাইক্রন, জলকণার আকার যদি 2 মাইক্রন বা 0.2 মিলিমিটারের কম হয়, তাহলে কিন্তু সেই মেঘ থেকে কোনো বৃষ্টিপাত হবে না। জলকণা তৈরি হবে, মেঘ ভেসে বেড়াবে, তারপর একটা সময় আবার বাষ্পীভূত হয়ে যাবে। ওই জন্য মেঘ হলে বৃষ্টি হয় না। তাহলে জলকণার আকার কিন্তু বেশি হতে হবে, 2 মিলিমিটারের বা 0.2 মিলিমিটার বা 2 মাইক্রনের বেশি হতে হবে। আর কি? জলকণার পতনের বেগ, জলকণার পতনের বেগ, অর্থাৎ আমরা জানি মেঘের মধ্যে বিভিন্ন সাইজের জলকণা থাকে, এবং এই জলকণাগুলো যখন পড়তে থাকে মাধ্যাকর্ষণের টানে, যেহেতু উন্মুক্ত বায়ুমণ্ডলের মধ্য দিয়ে পড়ছে, ফলে যারা বড় তাদের মাধ্যাকর্ষণ বেগ বেশি হয়, তারা দ্রুত পড়ে, যারা ছোট তারা ধীরে ধীরে পড়ে। এখন তোরা প্রশ্ন করতে পারিস তাহলে গ্যালিলিও পরীক্ষাটা মিথ্যে? না, গ্যালিলিও যেটা বলেছিল সেটা বায়ু শূন্য অবস্থায়। এটা যেহেতু বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে পড়ছে, তাই এখানে যে ভারী মোটা সে আগে পড়বে, যে হালকা সে ধীরে ধীরে পড়বে। অর্থাৎ জলকণার পতনের বেগ এবং পতনের বেগের তারতম্য, এটা একটা পয়েন্ট গুরুত্বপূর্ণ। আর হচ্ছে ঘনীভবন কেন্দ্রাণুর উপস্থিতি, এটা তো থাকতেই হবে বাবা। ঘনীভবন কেন্দ্রাণু না থাকলে ঘনীভবনই হবে না, এটা প্রথমেই বলা দরকার ছিল। যাই হোক, আর হচ্ছে জলকণার পৃষ্ঠটান, সারফেস টেনশন, সারফেস টেনশন, জলকণার পৃষ্ঠটান, এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করে যে বৃষ্টি হবে কি হবে না উষ্ণ মেঘ থেকে। এবার আমি এক এক করে বলি, খুব ছোট্ট থিওরি, কিন্তু খুব বেশি এখানে নেই। 1962 সালে দুজন বিজ্ঞানী ম্যাসন ও সিম্পটন, তারা একটা গভীর ও উষ্ণ মেঘের মধ্যে যদি যথেষ্ট পরিমাণে হাইড্রোস্কোপিক নিউক্লি বা ঘনীভবন কেন্দ্রাণু থাকে, তবে সেগুলোকে কেন্দ্র করে ঘনীভবন চলতে থাকে, অর্থাৎ জলীয় বাষ্প জলকণাতে রূপান্তরিত হয়। কিন্তু অনেক সময় এটা দেখা যায় যে ওই জলকণাগুলো সাইজে খুব ছোট ছোট হয়, বাতাসে ভেসে বেড়ায়, এবং তারা যেই একটু নেমে আসে, উষ্ণতা বেশি থাকে, আবার বাষ্পীভূত হয়ে যায়, বৃষ্টি হয়। এই প্রক্রিয়াটা ক্রমাগত চলতে থাকে। তাহলে বৃষ্টিটা কখন হবে? এই যে বাতাসে আলোড়নটা চলতে থাকে, তার ফলে কি হয়, যে জলকণাগুলো তৈরি হয়েছে, সেই জলকণাগুলো যদি 2 মাইক্রনের বেশি তাদের ব্যাস হয়ে যায়, তখন তারা পরস্পরের মধ্যে সংঘর্ষ করতে পারে। আদারওয়াইজ, যদি জলকণাগুলোর সাইজ 2 মাইক্রনের কম থাকে, তাহলে কিন্তু যতই বাতাসের সঙ্গে ধাক্কা মারে, সংঘর্ষ হবে না। ঠিক যেমন তুলোর বল যদি করে বাতাসে ভাসিয়ে দিয়ে ধাক্কা দিই, তাহলে দেখা যায় তারা পরস্পরের সঙ্গে সংঘর্ষ এড়িয়ে চলছে, তাই তো? কিন্তু তাদের ওই সাইজ 2 মাইক্রনের বেশি হয়ে গেলেই তারা বাতাসের ধাক্কায় পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। আমরা জানি জলকণা পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হলে জলের পৃষ্ঠটান রয়েছে তো, যার ফলে জলবিন্দুগুলো কোয়ালিস হয়ে যায়, একতাবদ্ধ হয়ে যায়। প্রথমে কালিশন, তারপরে কোয়ালিস, একতাবদ্ধ হওয়া, এই ব্যাপারটা ঘটে, যার ফলে জলকণা আরো বড় হয় সাইজে, এবং এইভাবে ক্রমাগত জলকণাগুলো সাইজে বাড়তে থাকে বাতাসের আলোড়নের জন্য। এটা একটা প্রক্রিয়া। আরেকটা প্রক্রিয়া হচ্ছে যেটাকে বলা হয় ক্যাপচার, ক্যাপচার অর্থাৎ কোয়ালিসেন্সের আরেকটা প্রক্রিয়া। সেটা কি হয়? এখানে 2 ধরনের ক্যাপচারের কথা বলা হচ্ছে, ডাইরেক্ট আর একটা হচ্ছে ওয়েভ। ডাইরেক্ট কখন একটা বড় জলবিন্দু যখন দ্রুত গতিতে নিচের দিকে পড়ছে, হ্যাঁ, অর্থাৎ সংঘর্ষে এবং একতাবদ্ধ হতে হতে জলকণার সাইজ যেগুলো বেড়ে গেছে, সেগুলো তার বাতাসে ভাসতে পারবে, সেগুলো নিচের দিকে নামতে শুরু করবে। তখন নিচের দিকে নামার পথে, তাদের নামার পথে যে ছোট ছোট জলবিন্দুগুলো ছিল, সেগুলোকে সে ক্যাপচার করে নেবে, নিজের সাইজ আরো বাড়াবে। এইটাকে বলা হয় ডাইরেক্ট ক্যাপচার। শর্ট কোশ্চেন আসলে নিশ্চয়ই লিখতে পারবে, এর ছবি আছে, ছবিটা আমি দিয়ে দেবো। এইবার আমরা জানি
যখন রাস্তা দিয়ে কোনো একটা বড় গাড়ি যায় পেছনে ধুলো উঠতে উঠতে যায় কেন? ব্যাখ্যাটা কেউ দিতে পারবে? কারণ জানা আছে? হ্যাঁ না কিছু একটা বল। জানা নেই স্যার। আসলে বায়ু শূন্য অবস্থা তো কোথাও থাকে না। এবার একটা বড় ফিগার মানে সে একটা জায়গা দখল করে নিয়েছে বায়ুমণ্ডলে, এবার সে যখন যাচ্ছে মুভ করছে তাহলে সে যে জায়গাটা ছেড়ে যাচ্ছে সেই জায়গাটা মানে ও যখন থাকছে তখন ওই জায়গাটা ও থাকছে মানে সেখানে বাতাস নেই। যেই ওই জায়গাটা ত্যাগ করলো তখন চারিদিক থেকে বাতাস এসে ওই জায়গাটা পূর্ণ করে দেয়। ওই জন্য আমরা ধুলোগুলো দেখতে পাই, বাতাসও দেখতে পাই না, যে দেখি ধুলোগুলো যেন পেছন দিকে গিয়ে ধাক্কা দিচ্ছে এবং যে অবজেক্টে যাচ্ছে তার থেকে ধুলোগুলো আরো দ্রুত গতিতে গিয়ে তার সঙ্গে ধাক্কা মারে, ওই জন্য এই গাড়ির পেছনে ধুলো ওঠে। ঠিক আছে, তো এই প্রক্রিয়াটা এখানে ঘটে। মানে এই যে জলকণাটা পড়ছে তাহলে সে যে জায়গাটা নিয়ে নামছে সেই জায়গাগুলোতে উপরের দিকে যে শূন্যতা তৈরি হয় এই দিক থেকে এসে বাতাস সেই জায়গাটা পূরণ করে, তখন এখানে যে ছোট ছোট জলকণাগুলো ছিল ওই বাতাস সেই জলকণাগুলোকে নিয়ে গিয়ে ওই বড় জলবিন্দুর পেছনে গিয়ে ধাক্কা দিয়ে দেয়, তখন সঙ্গে সঙ্গে পৃষ্ঠটানের জন্য ক্যাপচার করে নেয়। এটাকে বলা হয় ওয়েভ ক্যাপচার। এই দুটো ক্যাপচার প্রক্রিয়াতেও জলকণার আয়তন ক্রমশ বাড়তে থাকে এবং ছোট জলকণা থেকে বড় জলকণা তৈরি হয়ে যায় এবং আলটিমেটলি ওই ভারী বড় জলকণা খুব দ্রুত গতিতে নিচের দিকে নেমে আসে, যেটাকে আমরা বৃষ্টিপাত হিসেবে দেখতে পাই। ঠিক আছে, এটা হচ্ছে বোভেনের বক্তব্য উষ্ণ মেঘ থেকে কিভাবে বৃষ্টিপাত হয়। খুব সংক্ষিপ্ত একটা থিওরি। কারো কোনো প্রশ্ন থাকলে বলো। তো এটা অ্যান্সারটা কিভাবে লেখা যায়? প্রশ্ন দিতে আছে। প্রশ্ন আসলে আমি যেভাবে পয়েন্ট করে বললাম, আইস ক্রিস্টাল থিওরি আসলে প্রথমে কে দিয়েছেন, কত কবে দিয়েছেন, তাদের থিওরির যে মূল দুটো পয়েন্ট যেটা বললাম, মূল দুটো বিষয়, অর্থাৎ জলকণা আর তুষারকণা একই সঙ্গে থাকে, আর হচ্ছে তোর বাষ্পচাপ জলকণাতে বেশি থাকে তুষারকণাতে কম থাকে। তারপরে এইবার মতবাদের ব্যাখ্যাটা দেব, সেখানে আমরা বলবো যে ঘনীভবনটা কিভাবে শুরু হচ্ছে নিচের মেঘ থেকে, প্রথমে জলকণা, তারপরে যত টেম্পারেচার কমছে উপরের দিকে যাচ্ছে তখন সেটা সুপার কুলড ওয়াটার ড্রপলেট হচ্ছে এবং ঘনীভবন কেন্দ্রাণু বা ফিজিক্যাল নিউক্লিয়াসকে কেন্দ্র করে তুষারকণায় রূপান্তরিত হচ্ছে। এইভাবে দেখা যায় যে প্রথম দিকে -10 ডিগ্রি 0 ডিগ্রি থেকে -10 ডিগ্রি পর্যন্ত যে তাপমাত্রায় যে ঘনীভবনটা ঘটে সেখানে তুষারকণা খুব কমই থাকে, 10 লক্ষে একটা। 10 ডিগ্রি থেকে 30 ডিগ্রি -30 ডিগ্রির মধ্যে যে ঘনীভবনটা ঘটে সেখানে তুষারকণার পরিমাণ 1000-এ একটা হয়, কিন্তু এটা সময়ের সঙ্গে সঙ্গে এই তুষারকণার পরিমাণটা বাড়তে থাকে। সেক্ষেত্রে ওই বাষ্পচাপটা কাজ করে, ভেপার প্রেসার, ওইটা বলতে হবে, ছবি দিতে হবে। তারপরে তুষারকণা হয়ে উপরে মেঘের উপরের দিক তুষারকণাতে পূর্ণ হয়ে গেল, তখন ভারী হয়ে গেল, তারা নিচের দিকে পড়তে শুরু করলো, তখন এইভাবে বলছে। আর এই থিওরিটা প্রথমে কে দিয়েছে, কবে দিয়েছে, তাদের শর্তগুলো কি কি যেগুলো আমি বললাম এখানে, সেই ব্যাপারটা বলতে হবে। শর্তগুলো বলার পরে এবার মূল বক্তব্যে ওই যে বললাম দুজন বিজ্ঞানীর কথা, সিম্পটন আর একজন ম্যাসন, ওরা কি পর্যবেক্ষণ করেছিল সেই পর্যবেক্ষণের উপর ভিত্তি করে থিওরিটা এসছে। তো সেখানে দেখা যাচ্ছে যে বাতাসের আলোড়ন এবং সেখানে যদি জলকণার সাইজ 2 মাইক্রনের কম হয় তাহলে তারা সংঘর্ষ কোনো মতেই করে না। সংঘর্ষ না হলে কোয়ালিসেন্স হবে না, একতাবদ্ধ হবে না, একতাবদ্ধ না হলে জলকণার সাইজ বাড়বে না, বৃষ্টিপাত হবে না। ওই জন্য জলকণা সাইজ যখন বেড়ে যায়, অর্থাৎ ঘনীভবন হচ্ছে, তো বাষ্প থেকে জলকণায় পরিণত হচ্ছে, যে জলকণাগুলো তো অলরেডি তৈরি হয়ে গেছে সেগুলোতেও ঘনীভবন চলতে থাকবে, তার সাইজ বাড়তে থাকে। এইভাবে 2 মাইক্রনের বেশি সাইজের জলকণা তৈরি হয়ে যায় এবং তখন তারা সংঘর্ষ করে একতাবদ্ধ হয়, তারপর নিচের দিকে ভেরিয়েবল স্পিডে নামতে থাকে, তখন ওই ওয়েভ ক্যাপচার আর ডাইরেক্ট ক্যাপচার ঘটে, জলকণা আরো বড় হয়, শেষমেশ বড় বড় জলবিন্দু রূপে আমরা অধঃক্ষেপণ দেখতে পাই। আচ্ছা, যেমন এখান থেকে একটা প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে যে হোয়াট আর দ্য কন্ডিশনস বা হোয়াট আর দ্য এসেনশিয়াল কন্ডিশনস ফর কালিশন টু টেক প্লেস। অর্থাৎ এই যে কালিশন কোয়ালিশন থিওরি, সেখানে সংঘর্ষ হওয়ার জন্য প্রয়োজনীয় কন্ডিশন বা অবস্থাগুলো কি কি, সেটা একটা প্রশ্ন হতে পারে। ডাইরেক্ট ক্যাপচার, ওয়েভ ক্যাপচার কি, সেটা নিয়ে প্রশ্ন হতে পারে। আইস ক্রিস্টাল থিওরি থেকে স্যাচুরেশন, সুপার কোল্ড ওয়াটার ড্রপলেট কাকে বলে, বা এরকম শর্ট কোশ্চেন আসতে পারে, যদিও এবার না আসার সম্ভাবনা বেশি, কারণ এই একটা পরিস্থিতির মধ্যে প্রশ্ন হতে যায়। তাও বলি, সেটা হচ্ছে যে কিভাবে কালিশন বা সংঘর্ষ কিভাবে
অধক্ষেপণে সাহায্য করে, যদি এরকম একটা প্রশ্ন আসে 5 নম্বরের, তাহলে কিন্তু কালিশন কোয়ালিশন থিওরিটাই বলতে হবে। ওকে, একই রকম আমি যদি বলি যে হাউ আইস ক্রিস্টাল ফর্মস এন্ড হেল্পস টু রেন, অর্থাৎ কিভাবে আইস ক্রিস্টাল তৈরি হয় এবং সেটা বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে, তাহলে কিন্তু আইস ক্রিস্টাল থিওরিটাই বলতে হবে। ঠিক আছে।